নমস্কার শ্রোতা বন্ধুরা, এসো গল্প শোনাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন নারায়ণ সান্যাল বিরচিত রহস্য গল্প ভূতাবিষ্ট। গল্প পাঠে, আবহ সঙ্গীত ও পোস্টার তৈরিতে আমি স্বাগতা। গল্পে যাবার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমার উপস্থাপনা ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি টিপে রাখুন। এতে চ্যানেলে নতুন গল্প আপলোড হলেই তার নোটিফিকেশন আপনার ডিভাইসে পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য। শুরু করছি আজকের গল্প ভূতাবিষ্ট। কলকাতার হেড অফিস থেকে অরবিন্দ নাগকে বম্বে পাঠালো ওখানকার ব্রাঞ্চে অডিট করতে। উঠল গিয়ে সে এক বিলাসবহুল হোটেলে। আমিরি খানাপিনা, দামি দামি ড্রিঙ্কস, পা বাড়ালেই ট্যাক্সি। কাজের শেষে যত ইচ্ছে বেড়াও, সিনেমায় গিয়ে ঢোকো কিংবা তৃষ্ণা মেটাতে পছন্দসই কোনো রেস্তোরাঁ অ্যান্ড বারে বসে। তবে রেস্তোরাঁ অ্যান্ড বারের কথা মনে হলেই তার চোখের সামনে ভেসে ওঠে জোরালো নিয়ন সাইনে লেখা একটিই নাম, ভি ক্লাব। হোটেল থেকে অফিসে যাতায়াতের পথেই পড়ে সেটা। নিত্যই দেখে অরবিন্দ। বিচিত্র নামটা তাকে কৌতূহলী করে তোলে। যোগাযোগের অভাবে ঢোকা আর হয়ে ওঠে না। অবশেষে 8 দিনের দিন আর থাকতে না পেরে অ্যাকাউন্টেন্ট আয়ারকে সে জিজ্ঞেস করে ফেলল, আচ্ছা মিস্টার আয়ার, হোটেল থেকে যাতায়াতের পথে একটা বাড়ির সামনে ভি ক্লাব বলে যে সাইনবোর্ডটা দেখা যায়, কি ওটা, জানেন কিছু? আয়ার মৃদু হেসে বললেন, জানি বই কি, ওখানে মাঝে মাঝে গেছিও। রেস্তোরাঁ অ্যান্ড বার হিসেবে হালফিল রীতিমতো রেসপেক্টেবল হয়ে উঠেছে। কিন্তু নামটা খুব পিকুইলিয়ার নয়? মালিকটি যে আরও পিকুইলিয়ার মিস্টার নাগ। পূর্ব জীবনে শুনেছি কঙ্কনি হেমাদ ছিলেন একজন এক্স কনভিক্ট? গভীর বিস্ময়ে অরবিন্দ বলে ওঠে, ইউ মিন ওর কয়েদ হয়েছিল, জেল খেটেছেন? আয়ার ঘাড় নেড়ে বললেন, শুধু খাটেনি, এখনো হয়তো খাটতেন যদি না পুলিশ ডিপার্টমেন্ট ওর সাহায্য নিতে বাধ্য হতো। অরবিন্দের মুখের হাঁটা বেশ বড় হয়ে উঠল। গভীর বিস্ময়ে এসে প্রশ্ন করল, ওর সাহায্য নিতে? সাপে ব্যাঙ ধরার বদলে ব্যাঙই সাপ ধরল বলছেন? এক্স্যাক্টলি। আয়ার আরেকটু ঘনিষ্ঠ হয়ে বসে চাপা গলায় বললেন, শুনেছি একটা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সন্ধান পেয়েও পুলিশ কিছুতেই তাদের টিকিটা ধরতে পারছিল না। তখন বাধ্য হয়ে তাদের শরণাপন্ন হতে হলো জেল কয়েদি হেমাদ সাহেবের। অন্ধকার জগতের উনি ছিলেন ক্রাউন প্রিন্স। তাই পুলিশ শর্ত দিল, চক্রটাকে যদি ধরিয়ে দিতে পারেন তাহলে হাজতবাস্ত হেমাদ সাহেবের মকুব হবেই, সেই সঙ্গে মোটা টাকা পাবেন উনি ভবিষ্যতে সৎভাবে জীবনযাপন করবার জন্যে। অরবিন্দ বিস্ময়ের ঘোর কাটিয়ে বলে উঠল, বুঝেছি, সেই টাকাতে মিস্টার হেমাদ ভি ক্লাব। বাধা দিলেন আয়ার, একটু ভুল করে ফেললেন মিস্টার নাগ। অরিজিনালি ভি ক্লাব নাম ছিল না, ছিল টুটি ফ্রুটি। তাই নাকি? কিন্তু দ্বিজ হলো কেন? আই মিন নতুন নামকরণ? অবশ্য তার ইতিহাস একটা আছে, তবে মরা ইতিহাস নয়, রীতিমতো জ্যান্ত। আমি নিজেই কয়েকবার গিয়ে দেখেছি। অরবিন্দ কৌতূহলের সুরে প্রশ্ন করল, কি দেখেছেন? মনে হচ্ছে যেন একটা রহস্যের ছোঁয়াচ আছে। আয়ার টেবিলের ওপর ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন, তা তো আছেই, তবে কোনো গোয়েন্দা কাহিনীর রহস্য নয়, দস্তুর মতো অলৌকিক, ভৌতিকই বলতে পারেন। ভৌতিক? অরবিন্দ অব্যক্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ,
টুটি ফ্রুটিতে শশী গুপ্তা বলে একজন ভদ্রলোক যেদিন থেকে ড্রিঙ্ক করতে আসতে শুরু করলেন, সেই দিন থেকে রেস্তোরাঁর বরাত খুলে গেল। শহরের বহু খানদানি লোক, এলিটস আসতে শুরু করলেন শুধু মিস্টার গুপ্তাকে দেখতে। স্পেশাল ফিচারটা কি? সবাই স্বীকার করেছেন তিনি ভূতাবিষ্ট। অরবিন্দ ঠিক বুঝতে পারে না অর্থটা, তাই প্রশ্ন করে, ভূতাবিষ্ট তার মানে? আয়ার গড়গড় করে ব্যাখ্যা করতে শুরু করলেন, মানে ভূতে ওকে ভর করে, ইংরেজিতে যাকে পজেসড বলে। অরবিন্দ গম্ভীর হয়ে গেল। এক মুহূর্ত স্তব্ধ থেকে বলল, আপনি নিজে বিশ্বাস করেন তা? না করে উপায় কি? আমি যে কদিন তাকে বারে মিট করেছি সব দিনই দেখেছি এক একজনের প্রেতাত্মা তার ওপর ভর করেছে। কোনো দিন শেক্সপিয়ার, কোনো দিন সন্ত তুলসী দাস, কোনো দিন বা মহাত্মা গান্ধী। অসহ্য বিস্ময়ে অরবিন্দ বলে উঠল, বলেন কি? এ যে বিশ্বাস করা মুশকিল মিস্টার আয়ার। চলুন না আজ আমার সঙ্গে, শনিবার আছে। মিস্টার গুপ্তা নিশ্চয়ই ভি ক্লাবে আসবেন। নিজের চোখে দেখে সন্দেহভঞ্জন করবেন। অরবিন্দ যেতে রাজি হলো তখনই। হেসে বলল, নিশ্চয়ই যাব। ভি ক্লাবের নামকরণের কারণটি এবার বুঝেছি। ভি অর্থাৎ ভিনি ভিডি ভিসি, এলুম দেখলুম জয় করলুম। এক্স্যাক্টলি। শশীগুপ্তা ভূতাবিষ্ট কথাটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ক্রিকেট পাগল বম্বের মেয়ে পুরুষরা যেমন দলে দলে আছড়ে পড়েন ওয়াংখেড়ে স্টেডিয়ামে, ঠিক সেই রকমভাবেই তারা ভি ক্লাবে উপচে পড়েন। কথাটা যে তার কতখানি সত্যি সেটা অরবিন্দ মিস্টার আয়ারের সঙ্গে ভি ক্লাবের সামনে ট্যাক্সি থেকে নামতেই বুঝল। শুধু গাড়ির মেলা, সাদা লাল কালো, ছোট বড়, দেশি বিদেশি। ভেতর থেকে রং বেরঙের শাড়ি, সালোয়ার, স্কার্ট, দামি স্যুট পরা নরনারীর দল নেমে এসে ভিড় করেছেন প্রবেশপথের সামনে। অগত্যা অরবিন্দকেও আয়ারের পিছনে লাইনে গিয়ে দাঁড়াতে হলো। কিন্তু ভেতরে পা দিতেই বিস্ময়ে সে একেবারে হতবাক হয়ে গেল। ভির বাইরেটা সুন্দর নিশ্চয়ই, কিন্তু ভেতরের সৌন্দর্যের বোধ করি তুলনা নেই। হেমাদ সাহেব যেন কোনো ময় দানবকে দিয়ে তিলে তিলে তিলোত্তমা গড়ে তুলেছেন। হলটা যত লম্বা তত চওড়া। অরবিন্দের মনে হলো কলকাতার রেসকোর্সের মতোই বিশাল। সবুজ গালচের ওপর সাজানো অজস্র টেবিল যেন শ্বেত পদ্মের মতো ফুটে রয়েছে হল জুড়ে। উত্তর দিকের শেষতম প্রান্তে মস্ত বার। সেলফে সাজানো নানা আকৃতির পানীয়ের বোতলগুলো যেন সুন্দরী যুবতীর মতো হাতছানি দিয়ে ডাকছে। বাঁ হাতি একটা দরজার মাথায় নিয়ন সাইনে লেখা লেডিস পার্লার। ডান হাতি কার্পেট মোড়া সিঁড়িটা ওপরে উঠে গেছে। তার পাশেই একটু ভেতর দিকে একখানা ঘরের মাথায় নিয়ন সাইনে লেখা বিলিয়ার্ড রুম। একই জায়গায় দাঁড়িয়ে থেকে অরবিন্দ হলের চারদিকে চোখ বুলোচ্ছিল। আয়ার কাছে এসে তাগিদ দিলেন, করছেন কি? দাঁড়িয়ে থাকবেন না। ওই কোণের দিকে একখানা টেবিল এখনো খালি আছে, যে কোনো মুহূর্তে অকুপায়েড হয়ে যেতে পারে। সচেতন হয়ে ওঠে অরবিন্দ তার পিছন পিছন টেবিলটার দিকে এগিয়ে চলল। দেখতে পেয়ে বারের কাছ থেকে হাসি মুখে এগিয়ে এলো কঙ্কণী হেমাদ। আয়ারকে সাদর অভ্যর্থনা জানিয়ে বলল, গরিবের ক্লাবকে কি ভুলে গেলেন মিস্টার আয়ার? আর তো পায়ের ধুলোই পড়ে না। তার বাড়ানো হাতে হাত মিলিয়ে আয়ার বললেন, অফিসে অডিটিং চলছে তো, আসুন আলাপ করিয়ে দিই। মিস্টার নাগ কলকাতা থেকে এসেছেন অডিট করতে, আর ইনি মিস্টার হেমাদ, ভির মালিক। সৌজন্যমূলক করমর্দনটা সেরে হেমাদ মৃদু হেসে আয়ারকে জিজ্ঞেস করলো, কি খাবেন বলুন? হুইস্কি, রাম, জিন না বিয়ার? আয়ার অরবিন্দের দিকে একবার তাকিয়ে নিয়েই চট করে জবাব দিলেন, স্মল ড্রিঙ্কস কিছু। মিস্টার নাগ রেগুলার খান না তো, কাজেই আপনার স্পেশাল ব্র্যান্ড কোনো বিয়ার? ওকে জেন্টলম্যান, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। হেমাদ দ্রুত পায়ে ফিরে গেল বার স্ট্যান্ডের দিকে।
সিগারেটের প্যাকেটটা আয়ারের দিকে এগিয়ে ধরে অরবিন্দ মন্তব্য করল, আমাদের বাপ ঠাকুরদার আমলে মদ খাওয়াটাই ছিল নিন্দের, সবাই ঘৃণার চোখে দেখত। আর এখন না খাওয়াটাই নিন্দের, সবাই পিটি করেন। শুধু ঋতুই বদলায় না মিস্টার নাগ, ঋতও বদলায়। মৃদু হেসে আয়ার সিগারেটে অগ্নিসংযোগ করলেন। একটু পরেই সুবেশধারী বয় এসে 2 বোতল বিয়ারের সঙ্গে সাজ সরঞ্জামগুলো টেবিলে সাজিয়ে দিয়ে গেল। অরবিন্দের চোখ পড়েছিল হলের প্রবেশ পথের দিকে। যাকে দেখতে আসা সেই ভূতাবিষ্ট ভদ্রলোক কখন আসবেন কে জানে। আয়ার তার গ্লাসে নিজের গ্লাসটা ঠেকিয়ে হালকা সুরে বললেন, প্রার্থনা করি যে কোনো ভূত যেন অবিলম্বে শশীগুপ্তাকে এখানে তাড়না করে নিয়ে আসে। হেসে উঠে অরবিন্দ কি একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় ক্লাবের সামনে থেকে একাধিক উত্তেজিত কণ্ঠ ভেসে এলো, এসে গেছেন, এসে গেছেন। কই, কোথায়? ওই তো ট্যাক্সি থেকে নামছেন। হলের সবগুলো মুখই দরজার দিকে ঘুরে গেল। প্রথম দর্শনের কৌতূহল আর উত্তেজনায় অরবিন্দ চেয়ার ছেড়ে একদম দাঁড়িয়েই পড়ল। কিন্তু হলে যে ঢুকলো তাকে দেখে সে বেশ খানিকটা নিরাশ হলো। এই কি শশীগুপ্তা? ভূতাবিষ্ট? মনে মনে যে ছবিটা তার আঁকা ছিল কোথাও তার সঙ্গে মিল খুঁজে পেল না। নেহাত অল্প বয়স, পাতলা ছিপছিপে চেহারা, ফর্সা রং, পরনের স্যুট দামি বটে, কিন্তু স্ত্রীর বালাই নেই। কারো দিকে না তাকিয়ে শশীগুপ্তা সোজা এগিয়ে গেল বারের দিকে সুরেলা কণ্ঠে আবৃত্তি করতে করতে, দুরাদয়শ্চক্র নিভস্যতন্নি তমাল তালি বনরাজি নীলা আভাতি বেলা লবণাম্বু রাসের ধারা নিবোধেব্য কলঙ্ক রেখা। আয়ার ফিসফিস করে অরবিন্দকে বললেন, আজ দেখছি কালিদাসের প্রেতাত্মা ভর করেছে। অরবিন্দ মুখও ফেরালো না, কোনো জবাবও দিল না। হেমাদ সাহেবের জানা ছিল, তাই বিশেষ ধরনের হুইস্কি পরিবেশন করতে সে ব্যস্ত হয়ে পড়ল। শশীগুপ্তা ঊর্ধ্ব মুখে সিলিংয়ের দিকে তাকিয়ে রঘুবংশ থেকে একটা শ্লোক আওড়াচ্ছিল, তাং সমস্ক নিয়ধিজ্ঞ দোময়া। হঠাৎ থেমে গিয়ে সে হো হো করে হেসে উঠল। চমকে গেল কঙ্কণী হেমাদ। ফিরে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হলো মহাকবি? মহাকবি? আরেক দফা হাসল শশীগুপ্তা। বলল, আজ যাকে মহাকবি বললে শ্রেষ্ঠী উজ্জয়িনীর একদল ঈর্ষাকাতর নাগরিক তাকেই আখ্যা দিয়েছিল মহামূর্খ বলে। ফুলশয্যার রাত্রে দূর থেকে উষ্ট্রের হেস্রাধ্বনি শুনে রাজকুমারী নাকি আমাকে প্রশ্ন করেন, ওটা কি ডাকছে? উত্তরে আমি বলেছিলাম, উট্র। হেসে উঠল শশীগুপ্তা। হেসে উঠলেন হলের আরও বহু নরনারী। টলতে টলতে উঠে দাঁড়ালেন সালোয়ার কামিজ পরা এক ভদ্রমহিলা। জড়িত কণ্ঠে বললেন, শুধু উজ্জয়িনীর নাগরিকদেরই দোষারোপ করছেন কেন কবি? এই নটি বসন্ত সেনার কুটিরেই আপনাদের নবরত্ন সভার এক রত্ন বলে গেছেন, কবি কালিদাসের চেয়ে মূর্খ আর হতে পারে না। গাছের যে ডালে তিনি বসেছিলেন সেই ডালই কুঠার দিয়ে কাটছিলেন। হলে একটা হাসির হররা উঠল। শশীগুপ্তা দুহাতে মুখ ঢেকে প্রায় আর্তনাদের সুরে বলল, এই হিংসা, দেশ, পরশ্রী কাতরতায় একদিন মানুষের মহা সর্বনাশ ডেকে আনবে। তাকে ফিরিয়ে নিয়ে যাবে আবার সেই আদিম অরণ্য জীবনে। এ টোটাল ডিস্ট্রাকশন অফ হিউম্যানিটি। আয়ার অনুচ্চ কণ্ঠে অরবিন্দকে বললেন, কবি কালিদাসের স্পিরিট ওকে ছেড়ে গেলেন, এবার উনি নর্মাল হয়ে উঠবেন। হোটেলে ফিরে অনেক রাত অবধি অরবিন্দ ঘুমোতে পারল না। চোখ বুজলেই ভূতাবিষ্ট শশীগুপ্তার চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠতে লাগল। মহাকবি কালিদাসের প্রেতাত্মা ভর করেছিল তার ওপর। অবশ্য কবিকে অরবিন্দ দেখেনি, তবে তার সম্বন্ধে যতটুকু পড়েছে এবং কলেজের অধ্যাপকদের কাছ থেকে শুনেছে, তাতে তার প্রেতাত্মার ভর করা সম্বন্ধে সন্দিগ্ধ হওয়ার কিছু নেই। নিজের অজ্ঞাত সারেই সে আবৃত্তি করতে শুরু করল, দুরাদয়শ্চক্র নিভস্যতন্নি। কোন সময় যে তার দুচোখ ছেপে ঘুম নেমে এলো টেরও পেল না। ঘুম পাড়ানি গান নয়,
ঘুমের ওষুধ খেয়েছে যেন, এ সিডেটিভ ড্রাগ। পরদিন অফিসে গিয়ে মোটা খাতাখানা খুলতেই আয়ার হাসি মুখে কাছে এসে বসলেন। জিজ্ঞেস করলেন, কাল ভি ক্লাবে শশী গুপ্তাকে দেখলেন তো মিস্টার নাগ? কি মনে হলো? অরবিন্দ ধীর কণ্ঠে জবাব দিল, রায় দেওয়াটা আজ মুলতুবি রাখলুম, আরও 2-1 দিন না দেখলে। বেশ তো, তাহলে মঙ্গলবার চলুন। হি ইজ এ মাস্ট অন টুইসডে। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে অরবিন্দ হিসেবের খাতায় মগ্ন হয়ে গেল। মঙ্গলবার দিন দুজনে অবশ্য ভি ক্লাবে গেলেন ঠিকই, তবে একটু দেরিতে। হিসেবের অঙ্কটা কিছুতেই মিলছিল না। হলে পা দিয়েই অরবিন্দ থমকে দাঁড়িয়ে পড়ল বারের দিকে নজর পড়তে। দেখল প্রচণ্ড রোদের তাপে চারাগাছের পাতাগুলো যেমন নেতিয়ে পড়ে, ঠিক তেমনইভাবে শশী গুপ্তা বসে আছে একখানা চেয়ারে। মাথাটা তার ঝুলে পড়েছে বুকের ওপর, হাত দুটো কোলের ওপর জড়ো করা। অরবিন্দের মুখে উদ্বেগের ছাপ ফুটে উঠতে দেখে আয়ার অনুচ্চ কণ্ঠে বললেন, ঘাবড়াবেন না মিস্টার নাগ, এর আগেই আমি একদিন ওকে এই অবস্থায় দেখেছি। ওটা প্রেতাত্মা ভর করার পূর্বাভাস। তার মানে ওর নিজের শক্তি বলুন, ইচ্ছে অনিচ্ছে বলুন, এখন আর কিছু নেই। যে প্রেতাত্মা ওকে ভর করছে সেই সব কিছু হরণ করে নিয়েছে। শিউরে উঠল অরবিন্দ। সর্বনাশ! তীব্র স্রোতের টানে অসহায় কুটোর মতো এমনিভাবে ভেসে চলা। যদি হেমাদকে অদূরে দাঁড়িয়ে থাকতে দেখে অরবিন্দ এগিয়ে গেল। তার কাছে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ওর যদি খুব কষ্ট হয়। হেমাদ হিস করে একটা শব্দ করে উঠে সতর্ক করে দিল কোনো কথা না বলতে। এ অবস্থায় কোনো রকম বাধা পেলে কষ্ট তো ওর আরও বাড়বেই, চাই কি ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। অরবিন্দের সর্বাঙ্গ বেয়ে তড়িৎ রেখার একটা শিহরণ বয়ে গেল। অস্ফুট কণ্ঠে সে জানতে চাইল, আচ্ছা, সবসময় কি গ্রেট ম্যানদের মানে মহাপুরুষদের আত্মাই ওকে ভর করেন? ওহ নো। করুণ হাসি হাসল হেমাদ। বলল, পৃথিবীতে যেমন ভালো মন্দ দুজাতের লোকই আছে, প্রেতলোকেও তেমনি সাধুসন্তের সঙ্গে পাপি তাপি খুনে বাটপারদের আত্মাও তো থাকে স্যার। তারাও কি ওর ওপর ভর করে? মাত্র একদিনই দেখেছি চম্বলের সেই বিখ্যাত ডাকাত মান সিংকে ভর করতে। অরবিন্দ শুধু বোবা দৃষ্টি মেলে তাকিয়ে রইল, কোনো কথা খুঁজে পেল না। এই সময় সমস্ত জড়ত্ব অবসাদ ঝেড়ে ফেলে শশী গুপ্তা সোজা হয়ে উঠে বসল। কাঁধে পড়ে থাকা উত্তরীয় খানা মাথায় পাগড়ির মতো বেঁধে নিয়ে উঠে দাঁড়ালো সে। চোখ দুটো দিয়ে এক দিব্য জ্যোতি যেন বিচ্ছুরিত হতে লাগলো। ডান হাতখানা বুকের ওপর আড়াআড়ি রেখে সে দৃপ্ত ভঙ্গিতে বলতে শুরু করলো, হোলিনেস, পিউরিটি অ্যান্ড চ্যারিটি are not the exclusive possessions of any church in the world. অরবিন্দ আয়ারের কানে কানে বলল, এ কি? এ যে স্বামী বিবেকানন্দের কথা, আজ কি তার আত্মা ভর করেছে? আয়ার মুগ্ধ চিত্তে বলে উঠলেন, তাই তো মনে হচ্ছে। স্বামী বিবেকানন্দের প্রেতাত্মা এরপর শশী গুপ্তার মুখ দিয়ে অদ্বৈতবাদ সম্বন্ধে অনেক তত্ত্বই বলালেন। শঙ্করাচার্যই অদ্বৈতবাদের প্রথম উদ্গাতা। বিবেকানন্দের নিজের মতবাদ তারই পরিপূরক। অবশ্য অনেকে ভগবান বুদ্ধকেও অদ্বৈত মতাবলম্বী বলেন, কিন্তু শঙ্করাচার্যের সঙ্গে মূলত তার একটা পার্থক্য আছে। তবে সে পার্থক্য আর ব্যাখ্যা করা হলো না। তার আগেই থেমে গেলেন শশী গুপ্তা। মুখ চোখে তার স্বাভাবিক ভাব ফিরে এলো। হেমাদ সাহেবের উদ্দেশ্যে বলল, আমার বিল প্লিজ, কুইক। হেমাদ জিভ কেটে হাত জোড় করে বলল, ছি, আজ বিল নয়, আমরাই এন্টারটেন করছি। বাধা দিয়ে শশী গুপ্তা বলল, কারো কাছ থেকে অবলিগেশন আমি নিই না। পকেট থেকে একখানা 100 টাকার নোট বার করে টেবিলের ওপর ফেলে দিল সে। আপনার বিল, বাকিটা বয়দের টিপস দিয়ে দেবেন। কথা শেষে দ্রুত পায়ে সে হল থেকে বেরিয়ে গেল। যেন একটা হৃদয়গ্রাহী নাটক দেখছেন এমনিভাবে আর সকলে যে যার টেবিলে বসে রইলেন।
অতঃপর নিত্য সন্ধ্যার পর ভি ক্লাবে যাওয়াটা অরবিন্দের যেন একটা নেশায় দাঁড়িয়ে গেল। কোনো কারণে যাওয়া না হলে তার মনে হতো দিনটাই যেন বৃথা গেল। তাই সেদিন আয়ার সঙ্গ দিতে না পারলেও সে একাই যথাসময়ে ক্লাবে এসে হাজির হলো। হেমাদ অমায়িক হাসি হেসে অভ্যর্থনা করল তাকে, বলল, আসুন আসুন, আজ একলা দেখছি, আমাদের গুপ্তা সাহেবে তো আসেননি। কোম্পানি দেওয়ার জন্য কোনো মেয়েকে কি টেবিলে? ধন্যবাদ মিস্টার হেমাদ, কিন্তু মুশকিল হয়ে গেছে যে আমি হচ্ছি এ যুগের একটি অচল নিরামিষাশী অ্যাবোমিনেবল ভেজিটেরিয়ান। হেসে উঠল হেমাদ, আর ঠিক সেই মুহূর্তে দম দেওয়া পুতুলের মতোই হলে ঢুকল শশীগুপ্তা। হেমাদ অরবিন্দকে ইশারায় বলল, আপনার সময় কাটাবার খোরাক এসে গেছে। কিন্তু শশীগুপ্তার ওপর সেদিন কোনো প্রেতাত্মাই ভর করল না। সহজ সাধারণভাবে সে কয়েক পেগ ব্র্যান্ডি খেয়ে বিল চুকিয়ে দিল। তারপর যেমন এসেছিল ঠিক তেমনইভাবে আবার হল থেকে বেরিয়ে গেল। অরবিন্দের মনে হলো সে শুধু একাই নয়, হলে যত নারী পুরুষ খরিদ্দার ছিলেন সকলেই কম বেশি নিরাশ হলেন। বিদায় নেওয়ার জন্য সে উঠে দাঁড়াতেই হেমাদ সহানুভূতি জানালো, ব্যাড লাক মিস্টার নাগ। ব্যতিক্রম তো সব কিছুতে থাকেই, এ সত্যটুকু জানত বলেই অরবিন্দ পরদিনও যথাকালে ক্লাবে এসে হাজির হলো এবং হলে পা দিয়েই চোখ দুটো তার আনন্দে চকচক করে উঠল। দেখল কোণের দিকে যে মঞ্চ ছিল তার ওপর শশীগুপ্তা অতি ধীর পায়ে এদিক ওদিক পায়চারি করছে, তবে মাথাটা তার আর এক দিনের মতোই ঝুলে পড়েছে বুকের ওপর, হাত দুটো কোমরের কাছে জড়ো করা। হেমাদ চট করে অরবিন্দের কাছে এসে দাঁড়িয়ে চাপা গলায় বলল, আজ রবীন্দ্রনাথের আত্মা এসেছেন। অরবিন্দ সাগ্রহে ফিসফিস করে জিজ্ঞেস করল, কি করে বুঝলেন? কিছু বলেছেন নাকি? হ্যাঁ, ভর করার সময় তার প্রেতাত্মা তো কত কথাই বললেন। আমি রবি ঠাকুর, নোবেল প্রাইজ পেয়েছি, সারা জগতের লোক আমায় বলে বিশ্বকবি। এই সেদিন আমার 125 বরষের জন্মদিনে কত উৎসব হলো, লোকে আমার ছবিতে মালা দিল, গান গাইল, কিন্তু কেউ জানল না আমার মনে কত দুঃখ লুকিয়ে আছে, নিজের কাছে কিভাবে হেরে গেছি আমি। হেরে গেছেন? অব্যক্ত কণ্ঠে অরবিন্দ বলে উঠল, তার মানে? আর তো কিছু বললেন না, ব্যাস তারপরই ওই রকম হয়ে গেলেন। অরবিন্দ শশীগুপ্তার দিকে ফিরে তাকালো, দেখল ধীরে ধীরে সে মাথা তুলছে, হাত দুটো ফিরে এসেছে যথাস্থানে। একসময় ক্ষুব্ধ কণ্ঠে বলতে বলতে সে উঠে দাঁড়ালো, পাঞ্জাবে গিয়ে একদিন মুগ্ধ হয়ে লিখেছিলুম, পঞ্চ নদের তীরে বেনি পাকাইয়া শিরে, দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠিল শিখ নির্মম নির্ভীক। সেই পাঞ্জাব আজ দুভাগ হয়ে গেছে। গুরুর মন্ত্র ভুলে নির্ভীক শিখরা আজ কাপুরুষের মতো খুনোখুনিতে মেতেছে, ধর্মস্থানকে ভিনেন্দ্রওয়ালের দল দুর্গ বানাচ্ছে। মুখ্যমন্ত্রী কোনো অন্যায় কাজ করিনি বলেও সেই কাজের জন্যে আবার অপরের জুতো সাফ করছে প্রায়শ্চিত্ত করতে। এ যে কি লজ্জা, কতখানি আত্মপ্রবঞ্চনা। প্রেতাত্মার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। হোক প্রেতাত্মা, তবু রবীন্দ্রনাথের এ খেদোক্তি শুনে অরবিন্দের বুকের ভেতরেও এক চাপা কান্না যেন গুমড়ে গুমড়ে উঠতে লাগলো। হলের অনেকের চোখই নিশ্চয়ই শুষ্ক ছিল না। হেমাদ প্রস্তুত হয়েই ছিল। প্রেতাত্মা যে শশীগুপ্তাকে ছেড়ে যাচ্ছে বুঝতে পেরেই নিজের হাতে ব্র্যান্ডি পরিবেশন করল তাকে। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরে পেল শশীগুপ্তা। বিল চুকিয়ে দিয়ে সে উঠে দাঁড়াতেই অরবিন্দ দ্রুত পায়ে এগিয়ে গেল তার কাছে। ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করল, রবীন্দ্রনাথের আত্মা যে এত দুঃখ পাচ্ছেন ভাবতেও পারিনি মিস্টার গুপ্তা, কবে এর শেষ হবে? কাঁধ দুলিয়ে শশীগুপ্তা জবাব দিল, যদি কোনো দিন দেবগুরু শুক্রাচার্য কি কিরোর আত্মা আমার ওপর ভর করে তবেই এর জবাব দিতে পারবো। অরবিন্দ বিষণ্ণ কণ্ঠে বলল, তাহলে আর জানবার সুযোগ আমার হবে না মিস্টার গুপ্তা। অডিটের কাজ শেষ হয়ে গেছে, যে কোনো দিন কলকাতায় ফিরে যেতে পারি। ওহ, আগামীকাল নয় নিশ্চয়ই? না, সামনের সোমবার কি মঙ্গলবার।
শশীগুপ্তা হেসে বলল, তাই? তাহলে তো কালই আমাদের দেখা হতে পারে। শনিবার কাল, আর শনিবারটা আমি আসি, বিশেষ করে আমাদের বন্ধু হেমাদ সাহেবের কথা ভেবে। অন্য দিন না পারলেও শহরের যত রইস আদমি এদিন ক্লাবে আসবেনি। হেমাদ সলজ্জ কণ্ঠে স্বীকার করল, হ্যাঁ, ইয়ে তো সচ্চা বাত। ঠিক আছে, তাহলে কালই আবার আমাদের দেখা হচ্ছে, বলে অরবিন্দ বিদায় নিল তাদের কাছ থেকে। প্রতি শনিবারই শহরবাসীর জীবনে যেন উৎসবের বান ডাকে। ঘোড়দৌড়ের মাঠে লাখ লাখ টাকা হাওয়ায় ওড়ে, খেলার মাঠে উপচে পড়ে মানুষের ভিড়, সিনেমা হলের টিকিট ব্ল্যাকে বিক্রি হয়, যে কোনো হোটেল রেস্তোরাঁয় খালি টেবিল মেলা ভার। সন্ধ্যা 8টা নাগাদ হোটেল থেকে পোশাক বদলে লিফট দিয়ে নামতে নামতে অরবিন্দর সঙ্গী আয়ারকে বলল, নেহাত সোমবারই বম্বে ছাড়ছি। শশীগুপ্তার সঙ্গে জীবনে হয়তো আর কোনো দিন দেখা হবে না, নইলে ভি ক্লাবের ওই উত্তাল জনসমুদ্রে পড়ে হাবুডুবু খেতে আজ কিছুতেই যেতুম না। আয়ার মৃদু হেসে বললেন, কেন, আপনাদের বাংলাতেই তো একটা চলতি কথা আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। কেষ্ট মিলবে কি না জানে না, তবে ক্লাবের হলে পা দিয়েই অরবিন্দ বুঝল অন্তত কষ্ট কিছু তাদের করতে হবে না। তাদের আসার কথা জানা ছিল বলেই কোণের দিকে একটা টেবিলে রিজার্ভ লেখা একখানা কার্ড হেমাদ ঝুলিয়ে রেখেছিল। আয়ারকে নিয়ে অরবিন্দ স্বস্তির শ্বাস ফেলে বসল বটে, কিন্তু চোখ দুটো তার নিরন্তর হলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াতে লাগলো। তার মনের কথা বুঝেই যেন বিয়ার পরিবেশন করতে এসে হেমাদ নিচু গলায় বলল, গুপ্তা সাব এখনো আসেননি, মাঝে মাঝে এরকম দেরি হয়। 9টা বাজল, 10টাও বেজে গেল। ভূতে ভর করা দেখতে পাওয়ার আশা ত্যাগ করে কেউ কেউ উঠে দাঁড়ালেন ফিরে যাওয়ার জন্যে। ঠিক সেই সময় বাইরে থেকে প্রচণ্ড উল্লাসধ্বনি ভেসে এলো। যারা যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছিলেন তারা আবার স্ব স্থানে বসে পড়লেন। দরজা ঠেলে ভেতরে ঢুকল শশীগুপ্তা, কিন্তু তার আজকের পোশাক দেখে অরবিন্দ অবাক হয়ে গেল। পরনে তার চোস্ত পায়জামা, গায়ে লখনৌয়ের চিকনের কাজ করা পাঞ্জাবি, গলায় সোনার চেন, মাথায় গান্ধী টুপি। সোজা সে বারের সামনে এগিয়ে গিয়ে একটা টুলের ওপর বসে পড়ল। হেঁকে বলল, হেমাদ সাব, বহুত তিয়াস, স্মোকিং সামথিং স্ট্রং। তৃষ্ণা মেটাতে বেশ কয়েক পেগ শশীগুপ্তা নিঃশব্দে গলাধকরণ করল। কিছু হালকা ধরনের কথা বলল অরবিন্দ আর আয়ারের সঙ্গে, তারপর একেবারে মগ্ন হয়ে গেল নিজের মধ্যে। মিনিটের পর মিনিট কাটতে থাকে। অনেকের মতো অরবিন্দ একসময় অধৈর্য হয়ে উঠল। হেমাদের কাছে গিয়ে অনুচ্চ কণ্ঠে বলল, আর তো দেরি করা যাচ্ছে না মিস্টার হেমাদ, আপনার সঙ্গে তো খুব দোস্তি, একটু জিজ্ঞেস করুন না কি হলো ওর। সে শেষ করার আগেই ঠোঁটে আঙুল চেপে কথা না বলতে ইশারা করল হেমাদ। তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, সত্যনাশ, এই সময়ে ওকে ডিস্টার্ব করা একদম বারণ। আয়ার সবিস্ময়ে বলে ওঠেন, কেন? হেমাদ করুণ কণ্ঠে বলল, 8-10 দিন আগে এই ক্লাবে একটা ইনসিডেন্ট হয়ে গেল স্যার, আপনারা হয়তো জানেন না। ছোট্টু সিং বলে একজন নটোরিয়াস ট্রাক ড্রাইভার এ মহল্লায় থাকে, নামে ট্রাক ড্রাইভার, আসলে লোকটা 1 নম্বরের গুন্ডা। ইচ্ছে করে প্রাইভেট গাড়ির সঙ্গে নিজের ট্রাক লড়িয়ে দেবে, औरत লোককে টিজ করবে, অর্নামেন্ট ক্যাশ যা পাবে সার্চ করবে। সেদিন বিলকুল মাতাল হয়ে সে আমার ক্লাবে ঢুকলো, চেয়ার ভাঙলো, টেবিল উল্টে দিল, আর যত রেসপেক্টেবল কাস্টমার ছিল সব কোইকো থ্রেটেন করতে লাগলো। লেকিন ফর্চুনেটলি গুপ্তা সাহেব তখন ক্লাবেই ছিলেন। এখন যেমনভাবে বসে আছেন ঠিক ওইভাবেই চুপটি করে বসেছিলেন। অরবিন্দ বলে উঠল, ওয়াজ হি ইন এ স্টুপার? হ্যাঁ, বলতে পারেন। ছোট্টু সিং মাতোয়ারা ছিল তো, খেয়াল করেনি। ওর টেবিলের সামনে গিয়ে খিস্তি করে বলল, বেনবাবকে বাচ্চে, নিকালো 50 রুপয়া জলদি। ব্যাস, লাফ দিয়ে উঠে গুপ্তা সাহেব এমন একখানা আপার কাট ঝাড়লেন যে ছোট্টু সিং ছিটকে মেঝেয় গিয়ে পড়ল।
তারপর কোনো রকমে উঠতে যাবে। আরে বাস রে বাস, ऐसा একখানা কিক ঝাড়লেন গুপ্তা সাহেব, ঠিক পিলে কে মাফিক। আয়ার বলে উঠলেন, ইউ মিন পিলে, দ্য গ্রেট ফুটবলার? ইয়েস স্যার। হেমাদ হাসি চেপে জবাব দিল, নট দি সপলিন। ছোট্টু সিং তো একদম ফ্ল্যাট হয়ে গেল। তখন গুপ্তা সাহেব আমাকে অর্ডার দিলেন, হারামির বাচ্চাটাকে থানায় পাঠিয়ে দাও। যদি থানায় নিতে না চায় বলে দিও এইচটি ভেজা। অরবিন্দ কৌতূহলের সুরে প্রশ্ন করল, এইচটিটা কি? হেমাদ সংক্ষিপ্তভাবে জবাব দিল, হুডেড টেরার। তাতে বিশেষ কিছুই বোঝা গেল না, কিন্তু নতুন করে কোনো প্রশ্ন করার অবকাশও পেল না। কারণ এই সময় সমস্ত জড়তা ঝেড়ে ফেলে শশীগুপ্তা সোজা হয়ে উঠে বসল। দেহের পেশিগুলো তার তখন বজ্র কঠিন হয়ে উঠেছে। দু চোখ দিয়ে ঠিকরে বেরোচ্ছে আগুনের শিখা। হলের চারদিকে একবার দৃষ্টিটা বুলিয়ে নিয়ে সে ঝপ করে টুল থেকে লাফিয়ে পড়ল। তারপর মাঝখানে দাঁড়িয়ে পড়ে হেমাদের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল, আপনাদের ভালোর জন্যেই বলছি, কেউ একটা আঙুল পর্যন্ত নাড়াবার চেষ্টা করবেন না। কোণের দিকের একটা টেবিল থেকে খিক খিক করে হেসে উঠলেন একজন বলিষ্ঠ দেহী ভদ্রলোক। কোণের টেবিলে বসা সেই ভদ্রলোক যতখানি ভয় পেলেন, অরবিন্দ তার দিকে চেয়ে কিছুমাত্র কম পেল না। অতি সন্তর্পণে হেমাদের দিকে ঘুরে এসে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই হেমাদ ভীতিবিবর্ণ মুখে কোনো কথা না বলতে ইশারা করল, অর্থাৎ বাধা দিও না, যা করছে করুক। এবার সে ফিরে তাকিয়ে বলল, দোস্ত, তোমার গায়ের ওই অ্যাপ্রনটা খুলে চট করে টেবিলের ওপর বিছিয়ে ফেলো দেখিনি, তুরন্ত। প্রতিবাদ করার এতটুকুও সাহস হলো না হেমাদের। শশীগুপ্তার নির্দেশ মতো গায়ের ঢিলে আংরাখাটা খুলে টেবিলের ওপর সে বিছিয়ে দিল। তারপর বিনীত কণ্ঠে জিজ্ঞেস করল, এবার বলুন কাকে কি সার্ভ করতে হবে? শশীগুপ্তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল। হালকা সুরে বলল, মেঘনাদকে অনেকেই হুডেড টেরার বলেই চেনে। সারা হলঘরের প্রতিটি নরনারীর মুখ দিয়ে একসঙ্গে বেরিয়ে গেল এক অস্ফুট আর্তনাদ। শশীগুপ্তা নীরবে উপভোগ করল সকলের মানসিক অবস্থাটা। তারপর হেমাদের দিকে তাকিয়ে অনুজ্ঞার সুরে বলল, আজকের বিক্রি বাদে যা টাকা পয়সা তোমার ক্যাশে আছে সব বের করে নিয়ে ওই অ্যাপ্রনেতে রেখে দাও। হোটেলওয়ালা। হল জুড়ে আরেকবার অস্ফুট আর্তনাদ উঠল। সঙ্গে সঙ্গে শূন্যে হাত তুলে হেমাদ এবার স্বয়ং সকলকে স্তব্ধ হতে অনুরোধ জানালো। মেঘনাদ যা বলছেন আপনারা সবাই তাই করুন, কোনো কারণে আপত্তি করবেন না। ওর ওপর চড়াও হওয়ার বা ওকে মারধর করবার চেষ্টাও করবেন না। কেউ যদি কোনো কৈফিয়ত চান তাহলে যথা সময়েই পেয়ে যাবেন। কথা শেষে সে ড্রয়ার খুলে ক্যাশ যা কিছু টাকা পয়সা ছিল সব ধরে দিল অ্যাপ্রনের ওপর। তুমি বুদ্ধিমান লোক মালিক, বলে শশীগুপ্তা উদ্ধত পিস্তল হাতে হলের চারদিকে একবার তাকিয়ে নিয়ে ধীর গম্ভীর কণ্ঠে বলল, এবার একে একে সবাই যার কাছে যা আছে, ওয়ালেট, ভ্যানিটি ব্যাগ, হাতঘড়ি, হার, চুড়ি, হিরে, মুক্তোর টাব, নাকচাবি সব অ্যাপ্রনে ফেলে দিন। প্লিজ, আমার সময় বড় অল্প। যন্ত্রচালিত পুতুলের মতো সবাই একে একে এগিয়ে এসে নিজেদের মূল্যবান যা কিছু ছিল সব জমা দিতে লাগলেন অ্যাপ্রনের ওপর। একপাল ভেড়া যেন। নিরুদ্ধ জ্বালায় অরবিন্দের চোখ দুটো দপদপ করে জ্বলছিল। অকস্মাৎ উঠে দাঁড়িয়ে সে বিদ্রোহ ঘোষণা করল, আমরা কি তামাশা দেখতে এসেছি এখানে? আর তাই দেখতে গিয়ে নিজেদের যথাসর্বস্ব। আবার বাধা দিল হেমাদ, মিথ্যে বাধা দেবেন না মিস্টার নাগ। মেঘনাদ যা বলেছে সেই মতো কাজ করুন আপনারা। আমি বলছি আপনাদের কারো কোনো লোকসানি হবে না। হবে না মানে? ব্যাগে আমার শুধু টাকা পয়সাই নয়, সোমবার কলকাতায় ফেরার প্লেনের টিকিটটা পর্যন্ত আছে। সোমবারের দেরি আছে মিস্টার নাগ, বলছি তো তার আগেই আবার সব ফিরে পাবেন। এক মুহূর্ত ইতস্তত করে অরবিন্দ প্যান্টের পকেট থেকে ওয়ালেটটা বের করে ছুঁড়ে দিল অ্যাপ্রনের ওপর। গুড। নানা ধরনের মালপত্রে বোঝায় অ্যাপ্রনটা শশীগুপ্তা এবার ঝোলার মতো বেঁধে কাঁধে ঝোলালো।
হাত দুটোই ধরা রইল কিন্তু উদ্যত পিস্তল দুটো। সুললিত কণ্ঠে আবৃত্তি করতে করতে এক পা করে পিছু হটতে লাগলো। তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমি তয়া ঋষিকেশ। একসময় হল থেকে অদৃশ্য হয়ে গেল সে। তবু সকলে বোবা দৃষ্টি মেলে সম্মোহিতের মতোই দাঁড়িয়ে রইলেন। নীরবতা ভাঙল হেমাদি প্রথম। কিচ্ছু ভাববেন না আপনারা, গুপ্তা সাহেব এখনই ফিরে আসবেন। কিন্তু সে কখন? এ প্রশ্নটা সকলের মনেই। শুধু অরবিন্দ আয়ারের একখানা হাত চেপে ধরে সংশয় প্রকাশ করল। আপনি বিশ্বাস করেন মিস্টার আয়ার সত্যিকার ফিরে আসবেন? আয়ার দীর্ঘশ্বাস ফেলে বললেন, লেটস ওয়েট অ্যান্ড সি। মিনিটের পর মিনিট কাটতে থাকে। আধ ঘন্টা, 1 ঘন্টা, রাত নিশুতি হয়ে গেল। এরপর অপেক্ষা করার মতো ধৈর্য আর কারো রইল না। সকলে চড়াও হলেন হেমাদের ওপর। এখনো ধৈর্য ধরতে বলেন? যান, টেলিফোন করুন পুলিশকে। হেমাদ কিন্তু রাজি হলো না। হাত জোর করে বারবার বলতে লাগলো, এক্সকিউজ মি, মাফ করতে হবে। গুপ্তা সাহেব আমার রেসপেক্টেবল কাস্টমার, ওর কোনো ক্ষতি যদি হয়। তাছাড়া আমার ক্লাবের রেপুটেশনের কথাটাও তো ভাবতে হয়। কেউ তাকে, কেউ নিজেকেই অভিসম্পাদ দিতে দিতে ফিরে গেলেন সবাই। হোটেলে ফেরার পথে মূর্ছবান অরবিন্দকে চাঙ্গা করে তোলবার জন্য আয়ার বারংবার সান্ত্বনা দিতে লাগলেন। শেষ পর্যন্ত প্লেনের টিকিট যদি ফিরে না পান তো কিছু ভাববেন না, আমাদের অফিসের কুলকার্নি ঠিক ম্যানেজ করে দেবে। আর টাকা যা লাগে আমাদের অফিস থেকে লোন নিয়ে নেবেন। অরবিন্দ মনে মনে শুধু বলল, একেবারে জলবৎ তরলং। পরদিন সকাল থেকেই আগের দিনের নারী পুরুষ সব খরিদ্দারি গুটি গুটি এসে জমতে লাগলেন ভি ক্লাবের সামনে। সকলের চোখে মুখে অদম্য কৌতূহল আর উত্তেজনা। আয়ারকে নিয়ে অরবিন্দ হাজির হলো কোনো রকমে ব্রেকফাস্টটা সেরে। রবিবার বলেই কঙ্কণী হেমাদ বোধ করি অনেকটা বেলায় এলো। তার মুখের চেহারায় কিন্তু কোনো দুশ্চিন্তা বা উৎকণ্ঠার ছাপও ছিল না। তালা খুলে সে যবনিকার মতো মেঝেস্পর্শী শাটারটাকে ওপরে ঠেলে দিতেই তার নজরে পড়ল তার অ্যাপ্রনে খুব সুন্দরভাবে জড়ানো পার্সেলটা দরজার গায়ে ঝুলছে। তার ভেতর থেকে আগের রাতে খোয়া যাওয়া সকলের ওয়ালেট, ডায়েরি, গাড়ি চালাবার লাইসেন্স, চিঠিপত্র, প্রিয়জনের ফটো সব কিছুই পাওয়া গেল না শুধু টাকা কড়ি, হিরে মুক্ত, হাত ঘড়ি, দামি পেন ইত্যাদি। ঝাঁপিয়ে পড়ে সবাই যে যার নিজের জিনিস তুলে নিলেন। উল্টে পাল্টে ঝাঁকানি দিয়ে বারবার দেখতে লাগলেন, কিন্তু কোথাও থেকে একটা ফুটো পয়সাও বেরোলো না। মাথায় হাত দিয়ে সবাই চিৎকার করে উঠলেন। রুমালে চোখ মুছতে লাগলেন অভিজাত মহিলারা। শেষ পর্যন্ত হিসেব হলো নগদে এবং জিনিসপত্রে লাখ টাকার ওপর অপহৃত হয়েছে। হোক, তবু যতটা দুঃখ বা আঘাত পাওয়ার কথা কেউই বোধ করি তা পেলেন না। মূল্য দিতে হয়েছে ঠিকই, কিন্তু এমন অভিনব অভিজ্ঞতার কথাটা জীবনে কেউ কোনোদিন হয়তো ভুলতে পারবেন না। আয়ার অরবিন্দের কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বললেন, ম্যান লিভস টু লার্ন। চলুন কুলকার্নিকে টিকিটের জন্য ধরি গে। কলকাতায় অবশ্য ফিরে আসতে অরবিন্দকে বেশি কাঠখড় পোড়াতে হয়নি। আয়ারের কাছ থেকে ধার করে আনা টাকাটাও তাকে পাঠিয়ে দিয়েছে। সেই সঙ্গে চিঠিতে লিখেছে, ভূতাবিষ্টের প্রকৃত রহস্যটুকু আমার কাছে আজ পরিষ্কার হয়ে গেছে মিস্টার আয়ার। জীবন্ত কোনো মানুষের ওপর প্রেতাত্মা ভর করে না, আসলে ভর করে শশীগুপ্তার মতন একজন তুখোর পরস্যাপরোহণকারী। কি অবলীলা ক্রমেই না লোকটা ভি ক্লাবের তাবৎ খরিদ্দারকে জারক লেবুর মতোই জারিয়ে রেখেছিল মাসের পর মাস, আর সেই কারণে ধীরে ধীরে এগিয়ে গেছে নিজের অভীষ্ট সিদ্ধির পথে। আমার মতে শশীগুপ্তা এ যুগের একজন মহত্তম শিল্পী। শেষ হলো নারায়ণ সান্যাল বিরচিত রহস্য গল্প ভূতাবিষ্ট। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন,
নমস্কার।